সংকট পুঁজি করে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পুরান আলু। লাগামহীন নতুন আলুর দরও ঢাকায় কেজি 120 টাকা, বগুড়ায় 200। 200 টাকা কেজি। মুরগির থেকে আলুর দাম বেশি, নতুন আলুর দাম এখন নাগালের বাইরে। আমাদের জীবনে 120 টাকা, আমার এই বয়সে আলু কখনো কোনোদিন কিনি নাই। আমরা মাল যে পরিমাণ দরকার এই পরিমাণ মাল বাজারে আসে না। মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলুতে সিন্ডিকেটের থাবা। 14,000-15,000 আমরা পাচ্ছি না। 5-6টা হাত বদল হয়েছে, প্রায় 17-18 হাজার টাকার মতন হয়ে গেছে। রমজানে দরকারি পণ্যের আমদানিতে ধীরগতি, দাম বৃদ্ধির শঙ্কা। গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি, তার মানে ভোক্তা সাধারণ সেটার ব্যয়ভার নিতে হবে। আমদানিকারকদেরকে কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা, যাতে করে তারা আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো উপেক্ষিত শিক্ষা খাতের সংস্কার, ভর্তি, কারিকুলাম ও পাইলটিং নিয়ে জটিলতা, সমাধানে দ্রুত কমিশন গঠনের আহ্বান। পরিকল্পনা আছে জানালেন প্রেস সচিব। সিএসি সহ নতুন 5 কমিশনারের শপথ রোববার। ইসির ওপর আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দেবে আশা। বিদ্যুৎ খাতে দুর্নীতি করতে বিশেষ আইন করে আওয়ামী লীগ সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে এবার কেনিয়ার চুক্তি বাতিল। এবং বৃষ্টির শঙ্কা নিয়ে আজ শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবীয় কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেহেদী মিরাজরা, টাইগারদের সমীহ করছে স্বাগতিকরা। কিংবা তদারকি কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না আলুর বাজার। আমদানির পরও বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। পণ্যমূল্যের চাপে পিষ্ট ভোক্তারা স্বস্তি চাইলে সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে ঢাকার চেয়ে কেজিতে 50 টাকা বেশি দামে নতুন আলু বিক্রি হচ্ছে বগুড়ায়। 46 টাকার যৌক্তিক মূল্যের পুরান আলু 70 থেকে 80 টাকায় কিনতে যখন ক্রেতার নাভিশ্বাস, তখন ঢাকার বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 120 থেকে 150-তে। 120 টাকা, আমার এই বয়সে আলু কখনো কোনোদিন কিনি নাই। আমরা ফার্স্ট আমরা কিনি, কি করার পরিস্থিতি শিকার। আমরা দাম বলতেই ভয় পাই। সত্যি যেটা পুরাতন আলু সেটা তো ঘরে রাখা যাচ্ছে না, কিছুদিন পরেই এটা থেকে গাছ বের হয়। 1 বছরের বেশি সময় ধরে এই পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সম্প্রতি শুল্ক কমানো হয় আমদানিতে, কিন্তু এর সুফল পাচ্ছেন না ভোক্তা। বিক্রেতারা বলছেন দেশি জাতের সরবরাহ না বাড়লে স্বস্তি ফেরাতে পারবে না ভারতীয় আলু। পুরান আলু ক্রাইসিস, বিছন নাই, বিছনের প্রভাব, এই কারণে ওই বিছনওয়ালারা পুরান আলু কিনে নিতে আছে, এই কারণে পুরানের একটু দাম বেশি। আলুটার বিষয় হলো ইন্ডিয়ান নতুন আলু, তো এখন একটু দাম বেশি, 130 থেকে 140 টাকা বিক্রি হইতেছে। আলুটা ইন্ডিয়ার থেকে আসতেছে, আমাদের দেশে আলুটা আসলে অবশ্যই কমবো, এখনো এই বন্ধু এখনো কমে নাই। আরো বেহাল দশা বগুড়ায়। 1 কেজি নতুন আলুর দাম পড়ছে 160 থেকে 200 টাকা। ক্রেতারা আকাশচুম্বী বললেও বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় অনেকটাই কম দামে বিক্রি করছেন তারা। 200 টাকা কেজি। মুরগির থেকে আলুর দাম বেশি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। নতুন আলুর দাম এখন নাগালের বাইরে, আমাদের পক্ষে এই নতুন আলু কেনা এই পক্ষে সম্ভব নয়। প্রতিবারের তুলনায় এবার কমে আসছে। প্রতিবার যেরকম 300-350 টাকা এগিয়ে থাকে, এবার 160-180 এর ভিতরে আছে। তবে টিসিবির তথ্য বলছে গত বছরের একই সময়ের তুলনায় এবার আলু বিক্রি হচ্ছে 40% বেশি দামে। আড়তদাররা জানান দাম ভোক্তার নাগালে আসতে অপেক্ষা করতে হবে আরো 1 থেকে 1.5 মাস। বাজার ওভাবে আমদানি হচ্ছে না, আমদানিটা হবে ধরেন ডিসেম্বরের মাঝামাঝিতে। আমি আশা করি যে সপ্তাহ 10 দিনের মধ্যে আলু বাজার, নতুন আলু নামলে আলু বাজার স্বাভাবিক হয়ে যাবে। ঢাকা বগুড়া সবখানে কাঁচামরিচের দাম কমলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে শিম, মূলা, বেগুন, বাঁধা ও ফুলকপি সহ বেশিরভাগ সবজি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলু যেন সোনার হরিণ। এবছর প্রথমে 11,000 টাকা দরে মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। সেই সঙ্গে সারের দামও চড়া, এতে ক্ষোভ ছড়ছে কৃষকের কণ্ঠে। তাদের অভিযোগ সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে বীজ আলুর দর। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। বর্ষার পানি সরে যাওয়ার পরই জমি প্রস্তুত করেও উন্নত বীজের জন্য চ্যালেঞ্জে পড়তে হচ্ছে তাদের।
হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের 50 কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে অন্তত 25,000 টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। এবছর প্রথমে প্রায় 11,000 টাকা দরে বিক্রি শুরু করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশি। কৃষক বলছেন সরকারি ব্যবস্থাপনায় বিএডিসির বীজ আলুর 40 কেজির বস্তা 6,500 টাকায় বিক্রি হলেও আস্থা কম। অভিযোগ উঠেছে বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরের চেয়ে বস্তা প্রতি প্রায় 200 টাকা বেশি দরে। তবে ডিলাররা বলছেন প্রতি বাক্স আলু 14 থেকে 15,000 টাকায় বিক্রি করছেন তারা। কিছুক্ষণ আগে বলছে মানে 14,000 15,000 টাকা, কিন্তু 14,000 15,000 আমরা পাচ্ছি না। ইন্ডিকেটর তো বাড়াইতেছে না, লেয়ার কই গিয়ে কইতেছে 14,000, ওইটাছে 26,500। সারের দামও সরকারের রেট থেকে 200 টাকা করে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। ইম্পোর্টের মাল যখন ঢুকে যাবে তখন মালের কোনো অভাব হবে না, কৃষকদের বুঝে মাল আছে। এখন কৃষক অস্থির হয়ে গেছে যে মাল বুঝে আর নাই। 5-6টা হাত বদল হয়েছে, বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় 17-18 হাজার টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার 21,000 টাকা কিনা। তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলছে কৃষি বিভাগ। আপনারা সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। এই কাজটা আমরা করার চেষ্টা করছি। চলতি মৌসুমে আকাশ পথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়। জেলায় এবছর 34,655 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর সেই জমিগুলি এখন প্রস্তুত করা হচ্ছে রোপণের জন্য। কিন্তু বীজের চড়া মূল্যের কারণে কৃষকের এখন নাবিশ্বাস অবস্থা। মুন্সিগঞ্জের টর্কি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে রমজান সামনে রেখে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা শোনা গেলেও আমদানির তথ্য বলছে ভিন্ন কথা। ছোলা ছাড়া অন্য কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কমেছে। আমদানিকারকরা জানাচ্ছেন উচ্চমূল্যের বাজারে রোজায় তদারকি পণ্য কিনতে শুল্ক করে বাড়তি বোঝাটা আনতে হবে ভোক্তাকেই। এদিকে অর্থনীতিবিদরা বলছেন মার্চে শুরু হতে যাওয়া রমজানের জন্য আমদানি বাড়ানোর সময় এখনই, না হলে ব্যবস্থাপনাগত দুর্বলতায় পণ্যের দাম আরও বাড়তে পারে। বছরব্যাপী দেশে ছোলার চাহিদা কমবেশি 2 লাখ মেট্রিক টন, যার অর্ধেকই প্রয়োজন পড়ে রমজানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল বছর জুলাই অক্টোবর 4 মাসে 63,973 মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 215% বেশি। একই সময়ে 13,253 মেট্রিক টন ছোলা আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে। গত বছর এ সময়ে 49% কম হয়েছিল। পণ্য যদি আপনি সস্তা যদি হতো, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে না তারা কিছুটা চলতে পারতো। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে, কমার তো কোনো দেখতেছি না। সমস্ত জিনিসের দাম বেশি ভাই, আমরা দোকানদার পাগলে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগলে দিতেছি। পর্যাপ্ত পরিমাণ সরকার এলসি অনুমতি দিবে, তখন পর্যায়ক্রমে বাজার কমবে। ট্যারিফ কমিশনের হিসেব, বছর জুড়ে খেজুরের চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন হলেও রমজানেই লাগে 60 থেকে 70 হাজার মেট্রিক টন। এই পণ্য আমদানিতে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা নেই। বছর ব্যবধানে গেল অক্টোবর পর্যন্ত 4 মাসে খেজুর আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় 29%, নিষ্পত্তিও কমেছে 69%-এর কাছাকাছি। এলসি আমাদেরকে দিত না, এখন তো আমরা এলসি আমরা যখন চাই তখনই আমাদেরকে এলসি দেয়। গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি, সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে, তার মানে ভোক্তা সাধারণ সেটার ব্যয় ভার নিতে হবে। ইফতারের আরেক অনুষঙ্গ পেঁয়াজু বানাতে রমজানে পেঁয়াজের চাহিদাও বাড়ে, অথচ গেল অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্যটি আমদানিতেও এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে যথাক্রমে 37 থেকে 65%। বিশ্লেষকরা বলছেন সরবরাহ বাড়াতে না পারলে ভোক্তা ভোগান্তি বাড়বে। রমজানের সময় পার্টিকুলার কয়েকটা পণ্যের ক্ষেত্রেই আমাদের চাহিদাটা বেশি বাড়ে। আমদানিকারকদেরকে কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা, প্রণোদিত করারও প্রয়োজন পড়বে, যাতে করে তারা সময় মতো এই আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারেন এবং সময় মতো রিলিজ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছর জুলাই অক্টোবরে আলু আমদানির কোনো এলসি খোলা না হলেও এবার এ সময়ে 4,906 মেট্রিক টনের এলসি খুলেছেন ব্যবসায়ীরা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অভ্যুত্থানে হত্যায় দায়ীদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারাও স্বাধীন, সবাই সুষ্ঠু বিচার পাবেন বলেও জানান ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে 2 দিন পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে বিভিন্ন হত্যা মামলায় ধরা পড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে কারো মতো তারাও স্বাধীন। রাজনৈতিকভাবে দলটিকে মোকাবিলা করা হবে। এ সময় নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বলেন, তরুণদের ধ্যান ধারণা উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। তারা এ অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ চিত্রিত করেছে। বাংলাদেশ আগে যা দেখেছে তার থেকে অনেক বড় কিছু করেছে তরুণরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সত্যিকার জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন শপথ রোববার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে রোববার দুপুর 1টায় এই শপথ পাঠ করাবেন। এর আগে বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই 5 জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। সকালে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। নবগঠিত নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে প্রত্যাশা বিএনপির। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। ডক্টর ইউনূস সাহেব এবং উপদেষ্টাদের মধ্যে আরেকজন যিনি আইনের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব, দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। 2010 সালে বিশেষ আইন করে শেখ হাসিনা সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে নীলফামারীতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। গ্রাহক হয়রানি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন উপদেষ্টা। 2010 সালের আইন, যে এটা হলো দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের একটা আইন ছিল, এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। তো এই আইনটা চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, এবং কোর্ট সেটার 2টা ধারা, যে প্রতিযোগিতা ছাড়া এইভাবে বিদ্যুৎ এবং জ্বালানি কেনা, এটাকে বাতিল করে দিচ্ছে, এবং আদালতে যাওয়া যাবে না এই ধারাটাকেও বাতিল করছে। যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরুন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে এগুলো আবার পুনঃপরীক্ষা করতে পারবে, এবং যদি কোনো দুর্নীতি কিংবা অনিয়ম হয়ে থাকে তাহলে এটাকে বাতিল করতে পারবে। এবার ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানের সঙ্গে বিমান ও জ্বালানি খাতের 2টি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। দুর্নীতি বিষয়ে নিশ্চিত প্রমাণ ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। মূলত জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় নাইরোবি।
এদিকে প্রেসিডেন্টের সাহসিক সিদ্ধান্তে খুশি দেশটির বাসিন্দারা। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর নিজ দেশেই তোপের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবার আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, আদানি গ্রুপের দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেনিয়া সরকার এখন বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের জন্য নতুন অংশীদার খুঁজতে কাজ শুরু করবে বলেও জানান তিনি। তার এই বক্তব্যে জোরালো সমর্থন জানান পার্লামেন্টে উপস্থিত সদস্যরা। মিত্র দেশগুলো আমাদের কাছে কিছু তথ্য সরবরাহ করেছে, সেগুলোর উপর ভিত্তি করে অবিলম্বে ক্রয়াদেশ বাতিল করতে যোগাযোগ এবং খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। কেনিয়ার প্রধান বিমানবন্দরে 185 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। 30 বছরের জন্য বিমানবন্দর পরিচালনায় কেনিয়া সরকারের সঙ্গে চুক্তি করে আদানি। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 73 কোটি 60 লাখ ডলার মার্কিন ডলারেরও একটি চুক্তি হয়। গত বছর জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় 2500 কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উধাও হয়ে গেছে আদানির। সে সময় নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারে ধস নামে। প্রতিবেদনে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ ওঠে। তবে অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই রিপোর্টের প্রতিবাদ জানায় আদানি গ্রুপ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করে কোম্পানিটি। হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন গৌতম আদানি। মৌসুমী সাথী, সময় সংবাদ। সংস্কারের লক্ষ্যে দেশে 11টি কমিশন করা হলেও এখনও হয়নি শিক্ষা কমিশন। ফলে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কারিকুলাম নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সংকট। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কমিশন গঠন করে সমস্যার সমাধান করতে না পারলে সংস্কার তো দূরের কথা, রুটিন কাজ পরিচালনায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শিক্ষা কমিশন গঠন নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। শাকির আহমেদের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পরেও নির্দিষ্ট হয়নি জাতীয় শিক্ষা দর্শন। ফলে ক্ষমতাসীন সরকার নিজেদের রাজনৈতিক দর্শন অনুযায়ী প্রবর্তন করে কারিকুলাম, রচনা করে পাঠ্য বই। আর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বদলে যায় তা, বাতিল হয় কারিকুলামও। 2012 সালের পাঠ্য বই পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের জন্য ছাপানোর কাজ চলছে। আর 2026 সালে শিক্ষার্থীরা কোন কারিকুলামে পড়াশোনা করবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। শিক্ষাবিদরা বলছেন, এখনো কোনো উদ্যোগ না থাকায় এই সময়ের মধ্যে 2026 সালের জন্য কারিকুলাম প্রণয়ন, পাঠ্য বই রচনা ও স্কুল পাইলটিং শেষ করা সম্ভব হবে না। এক বছর মোটেই পর্যাপ্ত নয় একটা শিক্ষাক্রম নতুনভাবে প্রতিষ্ঠা করা। পাঠ্যপুস্তক রচনার জন্য হয়তো আমরা এক বছরে একটা শ্রেণী বা দুটা শ্রেণী একই সাথে তো আমাদের সকল শ্রেণীর যদি করতে হয়, সেটা কিন্তু অনেক জটিলতা তৈরি করে এবং অনেক তাড়াহুড়ার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো এখনই উত্তম সময় সেই পরিকল্পনা গ্রহণ করবার, না হলে 2026 সালেও কোনো রকম জোড়াতালি দিয়েই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে না পারলে সংস্কারের লক্ষ্য অর্থহীন হয়ে পড়বে। একটি হোলিস্টিক এডুকেশন কমিটি হতে পারে বা কমিশন হতে পারে, তাদের আন্ডারে কতগুলো সাব কমিটি বা টাস্কফোর্স করে টোটাল জিনিসগুলোকে নিয়ে এসে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আদারওয়াইজ কিন্তু টোটাল যে সরকারের লক্ষ্য, টোটাল যে সংস্কারের উদ্দেশ্য, পুরোটাই ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। শিক্ষার অবশ্যই এটা কাজ হবে, বাট এটা কখন এই কমিশনটা হবে এখনো এটা ডিসিশন হয়নি। এর আগে সবশেষ শিক্ষানীতি প্রণয়নে ডক্টর কবির চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে সরকার, যার তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা হওয়ায় আত্মগোপনে কিশোরগঞ্জের 11 ইউপি চেয়ারম্যান। এতে স্থবিরতা নেমে এসেছে পরিষদের কার্যক্রমে। জরুরি সেবা না মেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। সংকট নিরসনে শীঘ্রই প্রশাসক নিয়োগের কথা ভাবছে স্থানীয় সরকার বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজেটপুরে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে অন্তত 9টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আফজালের সঙ্গে আসামি করা হয় তার আত্মীয়, সহযোগী ও উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও।
মামলা দায়েরের পর আত্মগোপনে চেয়ারম্যানরা, এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। নাগরিক সেবা পেতে ভোগান্তিতে বাসিন্দারা। চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে আমরা সাইন করার যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটু সমস্যা পড়তেছি। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত করতেছি, অন্য কাজ হইতেছে না। তবে আত্মগোপনে থেকেও সচিবদের মাধ্যমে জরুরি সেবার কাগজপত্রে স্বাক্ষর করছেন কেউ কেউ। আমার যতটুকু কাজ সেগুলো আমি করে জনগণকে দিচ্ছি, তারপর জনগণ ওনার সাথে যোগাযোগ করে ওনার সিগনেচার নিচ্ছে। উপজেলা প্রশাসন বলছে এরই মধ্যে 4টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। বাকি 7টিতে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। লিখিত সুপারিশ আসবে যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করতে পারছেন না বা মামলার আসামি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলাকাবাসীর তথ্য মতে গত ইউপি নির্বাচনে বাজিতপুরের 11 ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজন ও তার সহযোগীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সামান্য উত্থানের পরও গেল সপ্তাহে আবারও পড়ে গেছে ঢাকার পুঁজিবাজারের সূচক, কমেছে বাজার মূলধন। দাম বৃদ্ধির শীর্ষস্থান দখলে রেখেছে জেট ক্যাটাগরি কোম্পানি। খাতভিত্তিক লেনদেনে গেল সপ্তাহেও আস্থা হারিয়েছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। ব্যাংকগুলো ঘুরে দাঁড়ালেও পতনে পড়েছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। তবে বিনিয়োগকারীদের ভালো মতো টেনেছে জীবন বীমা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 40,564 কোটি টাকা বেড়ে 7,03,931 কোটি টাকায় ঠেকেছে 8ই আগস্ট। এরপর বাজার মূলধন 7 লাখ কোটি টাকার উপরে থাকে 18ই আগস্ট পর্যন্ত। 6 আগস্টের দৈনিক লেনদেন 750 কোটি টাকা বেড়ে 14ই আগস্ট উঠে যায় 1,243 কোটি 99 লাখ টাকায়। বিনিয়োগকারীদের আশার পালে হাওয়া লাগানো সেই ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় 12,000 কোটি টাকা। এ সময় প্রধান সূচক হারিয়েছে 157.75 পয়েন্ট। সপ্তাহের প্রথম 3 কার্যদিবসের লেনদেন 500 কোটি টাকার উপরে থাকলে শেষ 2 দিনই হয়েছে 400 কোটি টাকার নিচে। খাতভিত্তিক লেনদেনে খানিক উঠে দাঁড়িয়েছে গেল সপ্তাহে পতনের মুখে পড়া ব্যাংক খাত। তবে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠানের গড় লেনদেন সপ্তাহ ব্যবধানে প্রায় 46% কমে 37 কোটি 79 লাখ টাকা থেকে নেমেছে 20 কোটি 56 লাখ টাকায়। আগের সপ্তাহে 27.23% কমার পর গেল সপ্তাহে টাকার অঙ্কে আরো 35% কমেছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে বিনিয়োগকারীদের বাজারমুখী করতে পেরেছে গড় লেনদেন 73%-এর বেশি বৃদ্ধি পাওয়া জীবন বীমার 15টি কোম্পানি। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল জেট ক্যাটাগরির জুট স্পিনার্স লিমিটেড। পরের অবস্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড। শীর্ষ 5-এ থাকা অন্য কোম্পানি হলো বিমা খাতের 3টি প্রতিষ্ঠান, ট্রাস্ট ইসলামী লাইফ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হলো আইবিবিএল, সেকেন্ড, পারপিচুয়াল, মুদারাবা বন্ড, অগ্নি সিস্টেমস, মতিন স্পিনিং, এসিআই লিমিটেড ও আলোচিত বসুন্ধরা গ্রুপের শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। দীর্ঘ 4 মাস পর সাগর শান্ত হওয়ায় বালিয়াড়ি থেকে লাল পতাকা নামিয়ে ওড়ানো হচ্ছে লাল হলুদ পতাকা। মৌসুমের শুরুতে পর্যটকদের ভিড় বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল জলরাশি, তার সঙ্গে অবিচ্ছিন্ন বালিয়াড়ি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে সৈকত শহর কক্সবাজারে ভিড় ভ্রমণ পিপাসুদের। পর্যটন মৌসুমের সাপ্তাহিক ছুটির দিনে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে ছুটে আসা মানুষের ঢলে সাগরটির রূপ নেয় জনসমুদ্রে। এই প্রথম ওয়াটার বাইকে উঠলাম কক্সবাজারে, অনুভূতিটা খুব ভালো ছিল। আমার সমুদ্র এমনি অনেক ভালো লাগে, আর আমি বারবার আসতে চাই সমুদ্রে। সেটা যে শুধু শীতের সময় তা না, শীত ছাড়াও আসতে চাই। পরিবারের সাথে সবসময় এরকম ফ্রি টাইম বা এরকম আনন্দ মুহূর্তগুলো আমরা শেয়ার করতে পারি না। ঢাকার ভিতরে যদি শীত থাকে, কক্সবাজারে সেই শীতটা থাকে না। বেসিক্যালি আমার ছেলের উদ্দেশ্যে আসা, ওর ফার্স্ট টাইম কক্সবাজার ভ্রমণ। শীত মৌসুম শুরু হওয়ায় সাগর এখন শান্ত। সাগরে পর্যটকদের গোসলে নামতে নিষেধের লাল পতাকা নামিয়ে উড়ানো হচ্ছে লাল হলুদের নিশানা। যে গর্তগুলো ছিল এগুলো আস্তে আস্তে ভরাট হচ্ছে এবং সাগর উত্তাল যে ছিল সেটা এখন কমে গিয়েছে, যার কারণে আমরা এখন আবার আগের মতো পর্যটকদের জন্য একটি সেফ জোন সিলেক্ট করে সেখানে লাল হলুদ পতাকা দিয়ে রেখেছি, যেটা আন্তর্জাতিক নিয়ম। আমাদের টুরিস্ট পুলিশ সবসময়
নিরাপত্তায় নিয়োজিত থাকেন। নোনা জলের সমুদ্র স্নানের পাশাপাশি পর্যটকরা ঘুরছেন মেরিন ড্রাইভ, পাতুয়ার টেক, ইনানি, লাল কাঁকড়ার বিচ ও হিমছড়ির সুউচ্চ পাহাড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রসঙ্গ। বৃষ্টির শঙ্কা নিয়ে আজ ক্যারিবিয়ান সফর শুরু করছে টাইগাররা। অ্যান্টিগায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে টেস্টের 5 দিনই আছে বৃষ্টির চোখ রাঙানি। তাই তরুণ স্কোয়াডের বড় চ্যালেঞ্জ স্বাগতিক পেসারদের সামলানো। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। কেমার রোজ, জেডেন সিলস, সামার কিংবা আলজারি জোসেফ, ডিউক বল আর সঙ্গে যদি থাকে মেঘলা আকাশ, ভেন্যু যদি হয় অ্যান্টিগা আর প্রতিপক্ষ বাংলাদেশ, ভাবুন তো একবার, ফলাফল হয়তো অনুমেয়। টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সার্কেলের শেষ সিরিজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের আগের 6 ম্যাচের সবগুলোতে নাস্তানাবুদ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন 43 রানের দুঃস্বপ্ন এই মাঠেই। ইনজুরিতে নেই মুশফিক, শান্ত, এমনকি বর্তমান স্কোয়াডের 9 সদস্যেরই নেই ক্যারিবিয়ান মাটিতে খেলার অভিজ্ঞতা। তবে এত সব নেই, এর মধ্যেও স্বস্তি কেবলই লিটনের ফেরা। কিন্তু প্রথম টেস্টের আকাশ দিচ্ছে না স্বস্তির খবর। নর্থ সাউন্ডে বৃষ্টির পূর্বাভাস আছে গোটা সপ্তাহে। তাই তো টস হবে গুরুত্বপূর্ণ নিয়ামক। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের 14তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া, এবং আমি মনে করি দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য, কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম আমরা টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। মূল লড়াইয়ে মাঠে নামার আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে আবারও ভেঙে পড়েছিল টাইগার টপ অর্ডার। সেই ম্যাচে হাসান মুরাদ হ্যাট্রিক তুললেও তার অভিষেকের অপেক্ষা হয়তো আরও বাড়ছে। মুশফিকের ইনজুরিতে টাইগার একাদশে ফিরতে পারেন সাদাত হোসেন দীপু। লোয়ার মিডল অর্ডারে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। 2014 সালে মুশির পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আর শতকের দেখা পায়নি কোনো বাংলাদেশের ব্যাটসম্যান। সেই গেরো খোলার এবার চ্যালেঞ্জ থাকবে মুমিনুল জাকির জয়দের। ডিউক বলে টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানাকে দেখার অপেক্ষা। হাসান মাহমুদ তো দলের অটো চয়েস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে 4 পেসার নিয়ে। ম্যাচ শুরুর একদিন আগেই তারা ঘোষণা করেছে সেরা 11। 44 উইকেট নিয়ে কেমার রোজ বাংলাদেশের বিপক্ষে শুধু সর্বোচ্চ উইকেট শিকারী নন। এই মাঠ অর্থাৎ নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডসের 9 ম্যাচে 17.44 গড়ে তার শিকার 50 উইকেট। নিজেদের সবশেষ 11 ম্যাচে মোটে 1 জয় ক্যারিবিয়ানদের। ঘরের মাঠে গেল 2 বছর তারা জিততে পারেনি কোনো টেস্ট। তবে এসব পরিসংখ্যান ম্লান হয়ে যায় প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে। এ পর্যন্ত দুদলের 20 দেখায় 14 জয়ে স্পষ্টতই ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য। তবে সেই পরিসংখ্যান এবার কিছুটা হলেও কি পাল্টাতে পারবেন মিরাজরা? মাহবুব রিমন, সময় সংবাদ। নাহিদ রানা দারুণ বোলার, তার গতির সামনে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। সে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক হবে, এমনই মন্তব্য করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। প্রক্রিয়া মেনে কাজ করায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাচ্ছে আফগানিস্তান। তারিক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ সিরিজ হারলেও নাহিদ রানা নজর কেড়েছে সবার। তাকে নিয়ে টুইট করেছেন ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। আফগান তারকার মতে নাহিদ রানা একসময় হবেন বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক। Oh my God, he is so good. He is one of the best bowler I can say that I faced so far. Very quick, and best of luck for his future. I hope he do something special for Bangladesh. Bangladesh was playing very well. They played really well, and they were in till the end the match. And that was very good series for us, both of us, Bangladesh and Afghanistan as well, because 1-1 and that was pressure game. And yeah, I think they played really well, and best of luck for their future, and they're gonna do well. গেল বিশ্বকাপের কথা ভুলে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর আফগানদের। বাংলাদেশের সমর্থকদের বাংলায় জানালেন ভালোবাসা। ওয়ার্ল্ড কাপ গন, নাও দিস ইজ দ্য নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি ইজ কামিং, উই নিড টু ফোকাস অন ইট। ভালোবাসি, কেমন আছে, থ্যাংক ইউ। সম্প্রতি খারাপ সময় কাটালেও বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে দারুণ দল। টি-20তে ভালো করতে ম্যাচ উইনার ক্রিকেটার দরকার বলেও মনে করেন তিনি। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 200 টাকা কেজি মুরগির থেকে আলুর দাম বেশি। নতুন আলুর দাম এখন নাগালের বাইরে।
লাগামহীন নতুন আলুর দর, ঢাকায় কেজি 120 টাকা, বগুড়ায় 200। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতার, আমদানির ধীরগতিতে রমজানে পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা। বিদ্যুৎ খাতে দুর্নীতি করতে বিশেষ আইন করে হাসিনা সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে $250 কোটি চুক্তি বাতিল কেনিয়ার। এবং সিএসি সহ নতুন 5 কমিশনারের শপথ রোববার। ইসির ওপর আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দেবে আশা। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।